আসলে তার বাংলাদেশী নাগরিকত্বের প্রমাণ দিলেন। কিন্তু বিদেশী নাগরিকত্ব নিয়ে কথা না বলে বলছেন, কার এত জ্বালা যে কাজ করতে দেবেন না? তিনি অবশ্য একটু হাসি তামাশার ছলেই বলছেন। এমন কোনো তথ্য প্রমাণ আপনিও এইভাবে হাতে উঁচিয়ে একটা কাগজ দেখাতেই পারতেন যে উনার এই নাগরিকত্ব গ্রহণের কাগজ। যে সাংবাদিক প্রশ্ন করে সেও দেখাতে পারে না। কিন্তু তাকে যখন প্রশ্ন করা হলো তিনি কিন্তু এটা বললেন না। ধরে নেওয়ার ব্যাপার তিনি না। কিন্তু বললেন না। মানে তাকে তো সংবিধানে সরাসরি প্রশ্ন করা হয়েছিল। না, না, না। এই আওয়ামী ফ্যাসিবাদী সরকারের একটা বয়ান, তাদের ন্যারেটিভ এটি বাংলাদেশে জঙ্গিবাদ নেই। এখন জাতিসংঘ বলছে আর মাঝখানে কয়েকদিন কিন্তু খুব বোমা আতঙ্ক একটা দেখলাম। এখানে বোমা বিস্ফোরণ, সেখানে বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল। আ মানে জাতিসংঘের প্রতিবেদনও এখন আমলে নেওয়ার মতো মনে হচ্ছে না। কিন্তু ধরেন যখন আওয়ামী লীগ সরকারের সমালোচনা হয়েছে বা অন্তর্বর্তী সরকারের কিছু হচ্ছে সেটি তো বিএনপি আমলে নেয়। যখন সেটা বলছে সেটার ভিত্তি ছিল এই দেশে শত শত না হাজার হাজার ছেলে মেয়ে বুকে রক্ত দিয়েছে। আর আল কায়দা তো আপনার দূরবীন দিয়ে খুঁজে বের করতে হয়। তো সেটা আর আপনি এই আন্দোলনের সঙ্গে যারা ঘটনা ঘটছে এটা তুলনা করাই তো আন্দোলনকারীদের সম্বন্ধে আপনার দৃষ্টিভঙ্গি এবং উপস্থাপক এটা আপত্তিকর। আমার দৃষ্টিভঙ্গিতে তো আসলে জনগণের কিছু যায় আসে না। কিন্তু সরকারের দৃষ্টিভঙ্গিতে কিন্তু যায় আসে। আসে না আসে এটা কোনো ব্যাপার না, আপনার সঙ্গে আমি টকশো করছি। হুম। আপনি আপত্তিকর কথা বললে সেটা আমাকে মেনে নিয়ে টকশো করতে হবে এটা। প্রশ্ন হবে লাগামহীন। জানতে চাই, জানাতে চাই এই সময়ের পালস অফ পলিটিক্স। সংবিধান অনুযায়ী দ্বৈত নাগরিকত্ব মন্ত্রী এমপি হওয়ার অযোগ্যতা হলেও হুমায়ুন কবিরের দ্বৈত নাগরিকত্ব নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রশ্নে নবনিযুক্ত এই পররাষ্ট্র প্রতিমন্ত্রী কটাক্ষ করে বলেছেন, কোন নিউজ পেপার বলছে কার এত জ্বালা। আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পক্ষে সাফাই দিলেও কেউই নিশ্চিত করেননি তার দ্বৈত নাগরিকত্ব প্রত্যাখ্যানের বিষয়টি। এক্ষেত্রে সংবিধানের বিধান নিয়ে হেয়ালিপনা হলেও রাষ্ট্রপতি নির্বাচনে দলের বিপক্ষে ভোট দিলে সংসদ সদস্যপদ হারানোর বিষয়ক ৭০ অনুচ্ছেদের বিধান স্মরণ করিয়ে দিয়ে সেটি মানতে ঠিকই বাধ্য করা হয়েছে, যে বিধান নিয়ে দীর্ঘদিন আপত্তির কথা বলে আসছে বিএনপি নিজেই। এমনকি রাষ্ট্রপতি নির্বাচনে সেই বিধান প্রয়োগের পরপরই স্বরাষ্ট্রমন্ত্রী এবং চিফ হুইপ আবারও বলেছেন ৭০ অনুচ্ছেদকে কবরে পাঠানোর কথা। তবে কি স্বার্থের প্রয়োজনে সংবিধান অবশ্য পালনীয়, আর স্বার্থের বিপরীতে গেলে হেয়ালিপনা? শুধু সংবিধানের ক্ষেত্রেই নয়, আওয়ামী লীগ সরকার আমলে দুর্নীতি এবং মানবাধিকার লঙ্ঘনের মতো বিষয় নিয়ে টিআইবির প্রতিবেদন প্রশ্নাতীতভাবে গ্রহণ করলেও, এমনকি অন্তর্বর্তী সরকারের সময় সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে টিআইবির এমন প্রতিবেদন আমলে নিয়ে সংসদে উত্থাপন করলেও এখন যখন বিএনপি সরকারের সময়কার আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ জানাচ্ছে সংস্থাটি, তখন আর সেটি নির্ভরযোগ্য মনে করছে না সরকার, বলছেন সেই স্বরাষ্ট্রমন্ত্রী। যেমন আমলযোগ্য মনে করছেন না বাংলাদেশে আল কায়দার উপস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিবেদন। যদিও আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে জাতিসংঘ মানবাধিকার সংস্থার প্রতিবেদন, যেটি জাতিসংঘের সম্পাদকীয় নীতি মেনে হয়নি বলে প্রতিবেদনেই উল্লেখ করা হয়েছে এবং আদালতেও অপরাধ প্রমাণের জন্য যথেষ্ট নয় বলে দাবি করা হয়েছে, সেটিকে প্রশ্নাতীতভাবে আমলে নিতে দেখা গেছে বিএনপিকে। তবে কি অভিযোগ অন্যের বিরুদ্ধে উঠলে ঠিক আর নিজের বিরুদ্ধে উঠলে বেঠিক, এই রীতিতে চলছে বিএনপি ও সরকার? এসব বিষয়ে পালস অফ পলিটিক্সে কথা বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। জনাব শামসুজ্জামান দুদু, আপনাকে স্বাগত জানাচ্ছি পালস অফ পলিটিক্সে আমার আজকের আয়োজনে। আপনার কাছে আপনার কাছে আমার এই সময়ে বা সম্প্রতি ঘটে যাওয়া কিছু বিষয় নিয়ে কথা বলব, বা এখনো যেগুলো আছে আর কি ঘটমান সেগুলো নিয়ে কথা বলব। একটু শুরু করি যে এটি নিয়ে একটা সমালোচনা হচ্ছে যে আ রাষ্ট্রপতি নির্বাচনের সময় ৭০ অনুচ্ছেদটা মানা হলো, যেখানে ৭০ অনুচ্ছেদ নিয়ে বিএনপির একটা প্রবল আপত্তি ছিল, আগেও বলে এসেছে। এমনকি নির্বাচনটা হবার পরেও স্বরাষ্ট্রমন্ত্রী এবং চিফ হুইপ দুজনই বলেছেন যে ৭০ অনুচ্ছেদ বাতিল করা হবে, কবরে পাঠিয়ে দেয়া হবে। কিন্তু নির্বাচনের আগের দিন আবার সবাইকে মনে করিয়ে দেয়া হলো যে দলের বিপরীতে ভোট দিলে সংসদ সদস্যপদ চলে যাবে, যেটি ৭০ অনুচ্ছেদে বলছে। তাহলে কি বিএনপির মনে, দুটো প্রশ্ন এখানে। বিএনপির মনে কি ভয় ছিল যে দলের বিরুদ্ধে ভোট যেতে পারে? ১। আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, বিএনপি কি সুবিধাবাদী আচরণ করল? যখন ৭০ অনুচ্ছেদটা কাজে লাগবে মানে রাখলো, পরেই আবার বলছে আগে পরে দুসময় বলছে বাতিল করে দেওয়া হবে। আপনাকে ধন্যবাদ। প্রশ্ন দুটো হলো, আমার মনে হয় প্রসঙ্গ তিনটা আচ্ছা। আমার কাছে মনে হয়েছে। একটি হচ্ছে ৭০ অনুচ্ছেদে বিএনপি যতক্ষণ পর্যন্ত ৭০ অনুচ্ছেদ আছে
তখন ৭০ অনুচ্ছেদ মাথায় রেখে মানে আপনাকে সামনের দিকে এগোতে হবে, এটা একটি। ২ নম্বর হচ্ছে, তাহলে বিএনপি কি ৭০ অনুচ্ছেদ অর্থাৎ যে সংস্কারের কথা বলেছিল সেখান থেকে সরে গেল কিনা। আর ৩ নম্বর হচ্ছে, বিএনপি সংবিধান মানবে কি মানবে না। আমার কাছে আপনার প্রশ্নের জি, প্রেক্ষিতে এই ৩টি প্রসঙ্গ আমার সামনে এসেছে। আমার কাছে মনে হয়েছে যে সংবিধান এখনো পর্যন্ত পার্লামেন্টের সংশোধিত হয় না। তো যেহেতু সংশোধন হয় না, আর পার্লামেন্টের সংশোধন ছাড়া সংবিধানের পরিবর্তন আনার আর কোনো পথ নেই। তো যেহেতু সংবিধান সংশোধন হয় না, ৭০ অনুচ্ছেদ আছে। ৭০ অনুচ্ছেদ থাকলে ৭০ অনুচ্ছেদের বাইরে গিয়ে মাননীয় সংসদ সদস্যরা যদি করতেন, অর্থাৎ দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে করতেন, তাহলে তার সদস্যপদ থাকবে না। সেটি বিএনপির পক্ষ থেকে যখন হুইপ এটা স্মরণ করিয়েছে, তখন এটা অনেকের কাছে মনে হতে পারে তাহলে কি সংবিধান সংশোধন সংস্কারের যে প্রসঙ্গটা এসেছিল সেটা থেকে বিএনপি সরে দাঁড়ালো। আমার কাছে তা মনে হয়। আমার কাছে মনে হয় বিএনপি বারবার বলেছে সনদ, জুলাই সনদ সংস্কার এটা অক্ষরে অক্ষরে বিএনপি পালন করবে, কিন্তু মানে দ্রুত চলে এসছে সামনে রাষ্ট্রপতি নির্বাচন, বিধায় তাৎক্ষণিক বিবেচনায় তাকে নির্বাচন জনাব করতে হচ্ছে এবং শামসুজ্জামান তো খুব তো সংবিধানে। দ্রুত চলে আসলো না। এটা বিএনপি নিয়ে আসলো। মানে এমন তো না যে এই সময়ই রাষ্ট্রপতি নির্বাচনের মেয়াদ মানে আগের রাষ্ট্রপতির মেয়াদ শেষ হয়ে গেছে। সময় শেষ এখনই করতে হবে। মানে সেটা হলেও সেটা scheduled-ই হতো। কিন্তু সেটাও না। বিএনপি ঠিক করল যে নতুন রাষ্ট্রপতি ঠিক করবে। আগের রাষ্ট্রপতিকে বিদায় জানাবে। আবার মানে তারপরে তার আগে বিএনপি চাইলেই ৭০ অনুচ্ছেদকে সরাতে পারত। 2/3 মেজরিটি আপনাদের আছে। আপনি যেভাবে দেখছেন আমার কাছে মনে হচ্ছে ভিন্নভাবে দেখারও সুযোগ আছে। এই রাষ্ট্রপতির ৩টি জামানত, হুম। আওয়ামী লীগ কর্তৃক নিয়োগপ্রাপ্ত, আর অন্তর্বর্তীকালীন সরকার ১৮ মাসে থাকা, আর বিএনপির ৬ মাসের তাকে রাখা। এটা তো ১ মাসের মধ্যেই আমরা রাষ্ট্রপতিকে বিদায় করে নির্বাচন করতে পারতাম, কিন্তু আমরা অত দ্রুত যাই নাই। ৬ মাসের মাথায় যখন রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে বা রাষ্ট্রপতি মনোনীত হয়েছে, তখনও যদি প্রশ্ন থাকে আমরা যদি আরো ২ বছর পরে করতাম, ওই একই প্রশ্ন থাকে। সেই কারণে বিএনপি তার পছন্দ মতো ব্যক্তিকেই রাষ্ট্রপতি করবে, এটাই তো স্বাভাবিক। ঠিক আছে, এবং এখানে কোনো প্রশ্ন নাই। কিন্তু পছন্দমতো ব্যক্তিকে করল, পছন্দমতো সময়েও করল। কিন্তু তার আগে চাইলেই বিএনপি পছন্দমতোভাবে তারা যেটা বলছিল ৭০ অনুচ্ছেদ বাতিল করে নিতেই পারত। কিন্তু নিল না। তার মানে কি এই কিনা? আমি প্রশ্নটা এরকম করছিলাম যে সুবিধাবাদী যে যখন কাজে লাগবে তখন রাখলাম ৭০ অনুচ্ছেদটা। কাজ ফুরালে পরে বাতিল করে দেওয়া হবে। এটা তো ৭০ অনুচ্ছেদ তো ৫৫ বছর ধরে সংবিধান প্রণয়নের পর থেকে আছে। এটা সুবিধাবাদিতার কোনো প্রসঙ্গ না। আর বিএনপি অ্যাবসলিউট মেজরিটি আছে। বিএনপি ৭০ অনুচ্ছেদ বাতিল করবেন এটা বলে না। বিএনপি জামাত বা অন্যদের পারপাস প্রতিষ্ঠা করার জন্য তো ক্ষমতায় আসে না। বিএনপি তার বিএনপির নীতি, আদর্শ, কর্মসূচি এগুলো প্রতিষ্ঠা করার জন্যই আসছে। সেই কারণে ৭০ অনুচ্ছেদ ২টি সেশন হয়েছে, ৩টি বা ৪টি বা ৫টি গিয়ে ৭০ অনুচ্ছেদ বাতিল হতেই পারে, না হওয়ার তো কোনো কারণ নাই। সেই জন্য আমার কাছে মনে হয়েছে এটা সুবিধাবাদিতার কোনো প্রশ্ন না। বিএনপি তার আহ, লক্ষ্য পূরণ করার জন্যই তার দীর্ঘদিনের সহকর্মীকে রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত করেছে। বিএনপি তার লক্ষ্য পূরণে কখনো সংবিধানের
আশ্রয় নেবে, আবার কখনো সংবিধান লঙ্ঘনও করা যেতে পারে। এরকম কি একটা অবস্থা? প্রশ্নটা এই কারণে করছি। ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর যে সেই নিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল তার বিদেশী নাগরিকত্ব বা দ্বৈত নাগরিকত্ব, ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে মূলত জিজ্ঞাসা করা হয়েছিল, সাংবাদিকরা প্রশ্ন করছিলেন। তিনি তখন আসলে তার বাংলাদেশী নাগরিকত্বের প্রমাণ দিলেন। কিন্তু বিদেশী নাগরিকত্ব নিয়ে কথা না বলে বলছেন, কার এত জ্বালা যে কাজ করতে দেবেন না? তিনি অবশ্য একটু হাসি তামাশার ছলেই বলছিলেন, কিন্তু তিনি এটি বলেছেন। আ যেখানে সংবিধান বলছে যে আসলে বিদেশী নাগরিকত্ব থাকতে পারবে না এমপি মন্ত্রীদের। আ ফলে সেখানে কি বিএনপির একটু মানে আবারও সেই প্রয়োজন, সংবিধান প্রয়োজন হলে সংবিধানটা মানছি, প্রয়োজন না হলে তার বাইরেও যাওয়া যায়। এমন কোনো তথ্য প্রমাণ আপনিও এইভাবে হাতে উঁচিয়ে একটা কাগজ দেখাতেই পারতেন যে উনার এই নাগরিকত্ব গ্রহণের কাগজ। যে সাংবাদিক প্রশ্ন করেছে সেও দেখাতে পারে না। আর যার নিয়ে কথা, তিনি তো বলেছেন তিনি বাংলাদেশী। তো তিনি তো নিজেকে দাবি করছেন, আর যারা তাকে দ্বৈত নাগরিক অথবা আরেকটা ভিন দেশের নাগরিক হিসাবে দাবি করছেন, এটা তো মৌখিক। এটার সপক্ষে যদি কোনো তথ্য প্রমাণ থাকতো, তাহলে যাকে নিয়ে বিতর্ক, যাকে নিয়ে বক্তব্য, তিনি বাধ্য হতেন, অথবা একটা মামলা করেও ধরুন তিনি বিদেশী তার মানে বিরুদ্ধে নেয়। যুক্তরাজ্যেই তিনি বড় হয়েছেন, পড়াশোনা করেছেন, সেখানে প্রশাসনে কাজ করেছেন। যেখানে যেই কাজগুলো করতে তার নাগরিকত্ব থাকবার দরকার হয়। ফলে তার নাগরিকত্বটা ধরে নেয়া যেতে পারে। কিন্তু তাকে যখন প্রশ্ন করা হলো, তিনি কিন্তু এটা বললেন না। ধরে নেওয়ার ব্যাপার তিনি না। কিন্তু বললেন না। মানে তাকে তো সংবিধানে সরাসরি প্রশ্ন করা হয়েছিল। না, সংবিধান অনুযায়ী ধরে নেওয়ার কোনো সুযোগ নেই। আপনি যদি ব্রিটিশ হন, তাহলে পরে ব্রিটিশরা অর্ধেক লেখা, অর্ধেক কনভেনশনে রীতিনীতি অনুযায়ী চলে। তাদের সংবিধান 100% লিখিত না, কিন্তু বাংলাদেশের সংবিধান 100% লিখিত। এখানে কনভেনশনটা একেবারেই নেই বললে চলে। হুম। সেই জন্য সংবিধানে যা উল্লেখ আছে বাংলাদেশ আইন অনুত, সেটাই করে। করে নেওয়ার যদি ব্যাপার আপনি বলেন, তাহলে আবার নতুন বিতর্ক সৃষ্টি হবে, শুরু হবে। আমার কাছে মনে হয় সাংবিধানিক ব্যাপারটা তো ধরে না বিতর্কটা নিয়ে শেষ না পেপারটা। করে যেমন আপনি বলছেন তিনি বাংলাদেশী, তাতে কিন্তু কারো কোনো সন্দেহ নাই যে তিনি বাংলাদেশী। সন্দেহটা হচ্ছে তিনি কি দ্বৈত নাগরিক কিনা? তিনি যেহেতু সেখানে এমন কাজ করেছেন যে কাজটি করবার জন্য নাগরিকত্বের প্রয়োজন ছিল, ব্রিটিশ নাগরিকত্ব। সেটি কি তিনি ছেড়েছেন কিনা? সেটি তার ছিল বলেই জানা। সেটি ছেড়েছেন কিনা? তিনি কিন্তু স্পষ্ট করেন নাই। তিনি বরং বলেছেন যে কার এত জ্বালা, ২০০৮ এর মঈনুদ্দিন ফখরুদ্দিনের জ্বালা উঠেছে কিনা, এরকম করে তিনি বলছিলেন। না, এই কথা তিনি বলেছেন, এই কথাটাকে সামনে আনা থেকে উনি মন্ত্রী হয়েছেন একটা দেশে। একটা মানুষ একটা মন্ত্রী পর্যায়ে গেছে। আর যারা যে সাংবাদিক কথা বলছে, এতটা হচ্ছে ধরে নেওয়ার উপরে তিনি কথা বলছেন। তিনি তো একটা পেপার নিয়ে এনে হাজির করতে পারতেন, যেমন আমি যেসব জায়গায় কাজ করেছে সেখান থেকেও পেপার আনা সম্ভব ছিল। একটা হাওয়ার উপরে সংবিধান এবং আইনগত বিষয়টি আলাপ না করাই ভালো। তাহলে ধরেন এতে আমরা হাসাহাসি আমরা আমাদের হবে বর্তমান না। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অন্তর্বর্তী সরকারের সময় বলতে শুনেছিলাম, বর্তমানে যিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তিনি বিদেশী নাগরিক। এবং সুস্পষ্টভাবে বলেছিলেন তিনি বিদেশী নাগরিক। তার কাছে সেনাবাহিনী কেন মানে মানে একদম কোট করতে পারছি না, কিন্তু বিদেশী নাগরিক যে বলেছিলেন এটা আমি কোট আনকোট বলতে পারি। তিনি কি আসলে তখন হাওয়ার উপরেই বলেছিলেন? এবং যিনি এখন আপনাদের পররাষ্ট্রমন্ত্রী। আমার মনে হয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এই কথাটা আপনারা তাকে ডেকে নিয়ে কথা বলতে পারেন, অথবা তার কাছে প্রশ্ন দিতে পারেন এবং লিখিতভাবে জানতে পারেন। আমার এটা জানা নেই। মানে জানার আগ্রহ হয় নাই কখনো? মানে আমরা বহুবার প্রশ্ন করছি। সরকার এই বিষয়টা কখনো ব্যাখ্যা দেয় নাই। সরকারের বিভিন্ন পর্যায়ে এই ব্যাপার স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে তো প্রশ্ন করার সুযোগ হয়নি? আমার কোনো জানার সুযোগ হয় না। হুম। আচ্ছা। আ আবারও সেই মানে প্রশ্নটা একই অ্যাঙ্গেলে হয়তো হবে যে আ ক্ষমতার বাইরে থাকতে যেভাবে প্রশ্ন করা যায়, মানে আপনারাও যেভাবে বললেন, ক্ষমতায় গেলে প্রশ্নগুলো ডিফারেন্ট হয়ে যায় কিনা? যেমন ধরেন এই যে বলছিলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী যখন হাওয়ার উপরে বলেছিলেন, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী আ বিদেশী নাগরিক। এখন যখন বলা হচ্ছে তখন আসলে সেটিকে আমলে নেওয়া হচ্ছে না এবং যথাযথ উত্তরটাও আসছে না। আ আ ধরেন যদি একটু আইন শৃঙ্খলা পরিস্থিতির কথাও বলি আপনাকে। আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটি এই সরকারের
প্রায়োরিটি ছিল, অগ্রাধিকারের ৩টি জায়গার একটা ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি। সেটি নিয়ে যখন টিআইবি বলছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক, বিভিন্ন সংখ্যা উল্লেখ করে বলছে যে উদ্বেগজনক, তখন আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, এটি অবশ্য ১০০ দিন যখন পূর্ণ হয় তখনকার কথা, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে টিআইবি আসলে পত্রিকা নির্ভর, তাদের নিজস্ব কোনো তদন্ত নাই, ফলে তাদেরটা নির্ভরযোগ্য বলে তিনি আসলে খুব একটা আমলে নিচ্ছেন না। আ মানে কিন্তু এই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বলেছিলেন ডক্টর ইউনূসের সময় সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে, টিআইবির প্রতিবেদনকে রেফার করেছিলেন। মানে অন্য সময় হলে আমলে নেওয়া যায়, নিজেদের বেলার ক্ষেত্রে আমলে নেই না। ব্যাপারটা কি এরকম চলছে বিএনপির? ওটা ওই আগের মতোই আসছে, হ্যাঁ, যে কোন প্রেক্ষাপটে কোন অবস্থায় তিনি এই কথাগুলো বলছেন। যখন পিআইবি যে কথাগুলো বলছেন তদন্ত সাপেক্ষে এই কথাগুলো বলছেন তিনি, যদি বলে থাকেন তাহলে এটা গুরুত্বপূর্ণ। আর তিনি যদি পত্রিকার নিউজ নির্ভর মানে সংবাদ পরিবেশন করে থাকেন তাহলে আরেক ধরনের। তো সম্মানিত স্বরাষ্ট্রমন্ত্রী কোন বিবেচনা থেকে এই কথাটা বলেছেন আমার জানা নেই, তবে স্বরাষ্ট্রমন্ত্রী পিআইবি বলছে বলে সেটা তাকে মানতে হবে এমন তো নাও হতে পারে। তার নিজস্ব সোর্স বা তার, যেহেতু তিনি এখন নিজেও সরকারে আছেন, হুম। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী বটে, সেই বিবেচনা তো তার থাকতে পারে। সেই কারণে সেই কথা হয়তো তিনি বলে থাকবেন যে পিআইবি বললেই সেটা অ্যাকসেপ্টেবল, আর না মানে না করা যাবে না, এমন তো না হতো। তারা টিআইবি যখন আওয়ামী লীগের কথা বলত, টিআইবি আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন আসলে খুব প্রশংসা করত না। এরকমই প্রতিবেদন তুলে ধরত নানান আইন শৃঙ্খলা দুর্নীতি নিয়ে। তখন সেটা বিএনপি আমলে নিত। অন্তর্বর্তী সরকারকে যখন দুর্নীতিগ্রস্ত বলল, তখনও সেটা বিএনপি আমলে নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন। কিন্তু এখন যখন বিএনপি সরকারের সময়কার কথা বলছে, তখন সেটিকে আসলে মানে আমলযোগ্য মনে হচ্ছে না। হয়তো কোনো না কোনো কারণে আমলযোগ্য মনে হয় না স্বরাষ্ট্রমন্ত্রী, সেই জন্য তিনি এটা মানেন না। আর একই প্রতিষ্ঠানের সবটা সময় মানে ১০০ ভাগ বললে তাহলে তো এটা কোরআনের বাণী হয়ে যাবে। হুম, এটা কোনো ত্রুটি বিচ্যুতি বা কোনোভাবে বাদ দেওয়া যাবে না। আপনার যুক্তি অনুযায়ী আমার কাছে যেটা মনে হচ্ছে, হুম। টিআরবি ওইটা মানছে, টিআরবি ওইটা মানছে, টিআরবি ওইটা মানছে, এটা কেন মানবেন না? যিনি মানেননি তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তার কোনো না কোনো বক্তব্য আছে আগের যে এই স্বরাষ্ট্রমন্ত্রীরাও কারণে কিন্তু তিনি। মানতেন না। শামসুজ্জামান দুদু আপনার মনে আছে যখন আসাদুজ্জামান কামালকে জিজ্ঞাসা করা হতো, তিনি বলতেন এগুলো আসলে তিনি আমলে নেন না। এই ধরনের বক্তব্য বা ধরেন আইনমন্ত্রীকে, তখনও তারা সেই সময় আওয়ামী লীগ আসাদুজ্জামান সরকারের কথা বলছে। কামাল আর সালাউদ্দিনকে আমি এক পাল্লায় মাপতে চাই না, এটা আপনার কাছে থাকতে না, পারে। না, এক পাল্লায় মাপার কিন্তু বিষয় না। মানে একটা সুনির্দিষ্ট বিষয়ে এখন প্রতিক্রিয়ার কথা 17 বছর বলছি। 18 বছর যাক, 17-18 বছর যাক, তারপরে আমরা এটা দেখবো। অন্তত ১০০-২০০ জন গুম করুক সালাউদ্দিন সাহেব, হুম, হত্যা করুক অন্তত ১০ থেকে ২০ হাজার, তারপরে কামালের সঙ্গে সালাউদ্দিনের তুলনা করে তখন বোঝার চেষ্টা করুক। হুম, হুম, এখনই সালাউদ্দিন আর কামালের বিষয়টা এক করা ঠিক হবে না। হুম, এক এখন করা যদি হচ্ছে না। আপনি আমি জাস্ট এটা প্রশ্ন করছিলাম যে না না সুনির্দিষ্ট না না, বিষয়ে আপনি প্রতিক্রিয়া। আদালত নেবেন না, আপনি টিআইবির যদি বিষয়ে শেখ প্রতিক্রিয়া। হাসিনা শেখ হাসিনার অনুসারী হয়ে থাকে তাহলে আপনি এটা বলতে পারেন, নো ডাউট। কিন্তু তার বাইরের যদি মানুষ হন, তার যদি ইতিহাসটা আপনি জানেন, তার সঙ্গে একটা 6 মাসের নির্বাচিত গণতান্ত্রিক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী তুলনা যখন করবে, তখন এটা মানা খুব কঠিন। আমি আমাকে বুঝাতে পারিনি। আমি আসলে তুলনা করছি না কিন্তু। আমি শুধুমাত্র একটা সুনির্দিষ্ট বিষয়ে প্রতিক্রিয়ার কথা বলছি। বিষয়বস্তু হচ্ছে টিআইবির প্রতিবেদন। টিআইবির আমার প্রতিবেদনে হয়তো বুঝতে ভুল হয়েছে। হ্যাঁ, আমিও বুঝাতে আপনার পারিনি হয়তো। কামাল আর সালাউদ্দিনের ব্যাপারটা ওই স্বরাষ্ট্রমন্ত্রী এই স্বরাষ্ট্রমন্ত্রী তুলনার ব্যাপার না, দুটোই তো স্বরাষ্ট্রমন্ত্রী। হুম, একটা আওয়ামী লীগের হুম, আর একটা হচ্ছে বিএনপি। হুম, একটা হচ্ছে খুনি সরকারের পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রীর সহযোগী, আর একটা এখন জনপ্রিয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী তারেক রহমান সাহেবের সহযোগী। তো এটা তুলনার ব্যাপার না। হুম, তো আপনি দুটো প্রসঙ্গ নিয়ে আপনি কথা বলেছেন, হুম। আমি সেটাকে বলছি আমি শুধুমাত্র টিআইবির প্রতিবেদনে প্রতিক্রিয়ার প্রসঙ্গটা। টিআইবির প্রতিবেদনে আওয়ামী লীগ সরকার, অন্তর্বর্তী সরকার এবং বিএনপি সরকার কে কেমন এর প্রতিক্রিয়া দিচ্ছে? প্রতিবেদনেও আমি বললাম এটা হ্যাঁ, কোরআনের বাণী না, তখন এটা কেন একেবারে কোরআনের বাণী মনে হতো তাহলে? প্রতিটাই আমাকে মানতে হবে, মানে তখন কি প্রতিটাই আপনাকে ঠিক খুব আছে, গ্রহণযোগ্য মনে হতো? প্রতিটার উদ্দেশ্য একেবারে অমলিন। এটা আমার কাছে, আমি তো আপনাকে স্পষ্ট করে বললাম যে সবটাই ঠিক আছে, এটা আমি আমার কাছে মনে হচ্ছে না, এই জন্য মানার প্রসঙ্গটা থাকছে না। হুম।
আচ্ছা, মানে তখন সবটা ঠিক মনে হতো বা অন্তর্বর্তী সরকারের সময়ও ঠিক মনে হলো বলে সংসদেও রেফার করলেন। এজন্যই আমি আসলে প্রশ্নটা করছিলাম। বা ধরেন টিআইবির প্রতিবেদন বা সেটা যদি নাও বলি জাতিসংঘের প্রতিবেদনের কথা। জাতিসংঘ বলছে যে বাংলাদেশে আল কায়েদার উপস্থিতি নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এই মানে তাদের প্রতিবেদনে এরকমটা বলছে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী আসলে সেটিকেও আমলে নিচ্ছেন না। তার আগে অবশ্য তিনি বলেছিলেন যে জঙ্গিবাদ এটি আওয়ামী ফ্যাসিবাদী সরকারের একটা বয়ান, তাদের ন্যারেটিভ এটি বাংলাদেশে জঙ্গিবাদ নেই। এখন জাতিসংঘ বলছে আর মাঝখানে কয়েকদিন কিন্তু খুব বোমা আতঙ্ক একটা দেখলাম। এখানে বোমা বিস্ফোরণ, সেখানে বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটলো। আ মানে জাতিসংঘের প্রতিবেদনও এখন আমলে নেওয়ার মতো মনে হচ্ছে না। কিন্তু ধরেন যখন আওয়ামী লীগ সরকারের সমালোচনা হয়েছে বা অন্তর্বর্তী সরকারের কিছু হচ্ছে সেটি তো বিএনপি আমলে নেয়। মানে আপনাদের সময় যখন প্রতিবেদন দেয় তখন আমলযোগ্য কম হয় কেন? জাতিসংঘে আমি কম কথা বলতে চাই এই জন্যে, বিশ্বের সব থেকে খুনি যে রাষ্ট্র কচু কথা করছে 70-80 বছর ধরে, হুম। ইসরায়েল আপনার ফিলিস্তিনিদেরকে, সেই প্রসঙ্গ বাদ দিক আপনি বাংলাদেশে তারা আল কায়দার অস্তিত্ব খুঁজে পাচ্ছে এবং এটাকে সারা বিশ্বে একটি অন্যতম বিষয় বলে মনে করছে এবং সেটাকে আপনি গুরুত্বপূর্ণ হিসাবে ধরেছেন। আপনার স্বাভাবিক, বাংলাদেশ শান্তিপূর্ণ একটি দেশ, সেখানে আল কায়দা জাতিসংঘ পেয়ে গেছে, এটা কি ধরনের কথা। তবে চট করে আমি মন্তব্য করছি না এই কারণে, জাতিসংঘ বলেছে, সরকারও এটা সিরিয়াসলি দেখার মতো বিষয়গুলো মনে করছে না। আমার মনে হয় আরেকটু অপেক্ষা করে আরো আমরা বিশ্লেষণ করি যে সরকার ঠিক আছে না জাতিসংঘ ঠিক আছে, যারা 80 বছর ধরে মানুষ হত্যা করলো সেই শক্তিকে ঠেকানোর এবং সত্যিকারের ভূমিকা রাখতে পারে না, তারা এখানে আবার কোনো ঘটনাই নাই তারপরে আল কায়দা খুঁজে বের করছে। স্বাভাবিক কারণে এই নিয়ে জাতিসংঘ মন্তব্য তো করা। ওই যে এত বছর ধরে ইসরায়েলের ব্যাপারে তারা বলছে না। কিন্তু যখন বাংলাদেশের জুলাই হত্যাকাণ্ড নিয়ে তারা মানবাধিকার সংস্থার প্রতিবেদন দিল জাতিসংঘ, সেটিকে তো সবাই খুব আমলে নিল। তখন তো কেউ বলল না যে আসলে জাতিসংঘ তো ইসরায়েলের ব্যাপারে বলছে না। এ ব্যাপারে বললে আমরা নিব কেন আমলে? তখন তো আমরা সবাই আসলে সেটিকে গ্রহণই করলাম। সবার কথা আর আমার কথা একটু ভিন্ন হতে পারে। আপনি কি সেই যেটা প্রতিবেদনটাকেও আমলে নেন না? বলেছে তখন সেটা বলছে, সেটার ভিত্তি ছিল এই দেশে শত শত না হাজার হাজার ছেলে মেয়ে বুকের রক্ত দিয়েছে। আর আল কায়দা তো আপনার দূরবীন দিয়ে খুঁজে বের করতে হয়। তো সেটা আর আপনি এই আন্দোলনের সঙ্গে যারা ঘটনা ঘটছে এটা তুলনা করাই তো আন্দোলনকারীদের সম্বন্ধে আপনার দৃষ্টিভঙ্গি এবং উপস্থাপক এটা আপত্তিকর। যার কোনো অস্তিত্ব নেই আল কায়দা, তার সঙ্গে আপনি দৃশ্যমান 24 গণঅভ্যুত্থানের ঘটনার সঙ্গে আপনি তুলনা করছেন। এই এই এই- এইভাবে আমি আমার মনে হয় তুলনা করা ঠিক না। আসলে আমার দৃষ্টিভঙ্গিতে তো আসলে জনগণের কিছু যায় আসে না। কিন্তু সরকারের দৃষ্টিভঙ্গিতে কিন্তু যায় আসে। সরকার আসলে ওই সময় আপনার কি জাতিসংঘের কাছে যায় আসে না আসে এটা কোনো ব্যাপার না, আপনার সঙ্গে আমি টকশো করছি, হুম, আপনি আপত্তিকর কথা বললে সেটা আমাকে মেনে নিয়ে টকশো করতে হবে, এটা তো একদম ঠিক না। না। একদমই না। ব্যাপারটা তা মোটেই না। আমি শুধুমাত্র সরকারের প্রতিক্রিয়ার কথা আপনাকে জিজ্ঞাসা করছি যে, ওই সময় যখন জাতিসংঘ প্রতিবেদন দিল, তখনও কিন্তু জাতিসংঘের সেইম রেকর্ড। ইসরায়েলের বিষয়ে তাদের একই রকম অবস্থান। এই সময় যখন জাতিসংঘ বলছে নিরাপত্তা পরিষদ, তখনও তাদের একই অবস্থা। তাদের রেকর্ডটা সেইম। কিন্তু প্রতিক্রিয়ার ব্যাপারটা ভিন্ন। ওই সময় আপনারা গ্রহণ করলেন, এই সময় আপনারা গ্রহণ করছেন না। যেটা গ্রহণ করা সেটা আমরা গ্রহণ করবো, আর যেটা আমার গ্রহণ করা না সেটা আপনি বললেও তো গ্রহণ করবো না। মানে অন্যের বিরুদ্ধে গেলে গ্রহণ করবেন, নিজের বিরুদ্ধে গেলে না। এরকম কি কোনো ব্যাপার? না না, আপনার যেটা গ্রহণ করা, যেটা মনে হয় যে এটা সত্যিকারের ঘটনা, হুম, গ্রহণ করবো। হুম। আমরা ভারতে কি ঘটলো, আপনি কি বললেন, সেটা আমাকে মেনে নিতে হবে। আমি যেটা বলছি সেটাই সত্য এবং সেটাকে আপনাকে মানতে হবে। আর না বললে, না মানলে প্রয়োজন নেই। হুম, মানে আপনি আমাকে মানাবেনই, কোনো কারণ নাই তো। মানে জাতিসংঘ কি বলল, টিআইবি কি বলল সেগুলো আসলে খুব মানার বিষয় না। আ আপনারা যেটা বলছেন সেটা ঠিক। যেটার সঙ্গে বাস্তবতা আছে, যে কারণে মানুষ আমাদের ভোট দেয়, মানুষ আমাদের বিশ্বাস করে, স্বাভাবিক কারণে আমি আমি সেই দলকেই তো আমি সমর্থন দিব। হুম, আমি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়, আওয়ামী লীগের পক্ষে থাকে না, সেই দলকে তো আমি সমর্থন দিব না। জি। এই আপ জায়গায় যদি আপনার সঙ্গে আমার ভিন্নতা থাকে, থাকতেই পারে। তা তো বটেই। আপনি ঘুমের কথা বলছেন যে এই সরকারের ৬ মাসে এত হয় নাই মানে মানে আমি যখন আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলছিলাম বা আগে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে তুলনার প্রসঙ্গে আপনি একটু বলছিলেন। ধরেন এই আমাদের বর্তমান বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে ৫১২ জন এই ৬ মাসে গুম হয়েছে।
অবশ্য স্বরাষ্ট্র আইনমন্ত্রী বলছেন যে একজনের অভিযোগ পাওয়া গেছে, সেই বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। আ আ মানে অভিযোগগুলোর ক্রেডিবিলিটি নিয়ে একটু অসুবিধা হয়ে যাচ্ছে কিনা? আপনাদের এখন বলছেন ৫১২ জন। তখনও কিন্তু বিরোধী দল মানে আওয়ামী লীগের সময়ও বলেছে এরকম এত, এত গুম। আওয়ামী লীগ সেটাকে অস্বীকার করছে। এখন তারা একই রকমভাবে অভিযোগ করছে ৫১২ জন ৬ মাসে গুম হয়েছে। বিএনপি অস্বীকার করছে। বিএনপি বলছে একজনের ব্যাপারে অভিযোগ আছে। আবার ধরেন আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীও গুম হয়েছিলেন আওয়ামী লীগ আমলে। কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে বলা হয় যে সেই সময় শিলংয়ে বসে তিনি নুডলস খেতে, খেতে যখন তিনি গুমরত অবস্থায় শিলংয়ে বসে নুডলস খেতে, খেতে মিটিংয়ে অংশগ্রহণ করতেন। ফলে আ মানে একটা অভিযোগের ক্রেডিবিলিটি একটু প্রশ্নবিদ্ধ হয় কি? আমার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে। আজকে আমি দেখেছি পত্রিকাতে 501 গুমের বিষয়টি যে উল্লেখ করছে সে ভুল বলেছে। ৫১২ জন, হ্যাঁ। এখানে কোনো সম্ভবত এটা পত্রিকাতেও আছে, নিউজ এসেছে। তো স্বাভাবিক কারণে যেভাবে 501 কথায় যে মুক্ত যে বলেছে ঘুমের প্রসঙ্গ সে বলে না, সে অন্য কোনো ভাবে এটা ব্যাখ্যা করতে চাইছে। এটা আমি ঠিক এখন পরিষ্কার ভাবে সেই পত্রিকাটা হাজির করতে পারছি না, আজকে আমি দেখেছি। সেই জন্য আমার কাছে মনে হয়েছে দু একজন যে গুম হয় নাই অথবা নিহত হয় নাই এটা আমি বলবো না। আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে চমৎকার এটাও আমি বলছি না। কিছু কিছু জায়গায় কিছু কিছু অসঙ্গতি আছে, কিছু কিছু জায়গায় হত্যাকাণ্ড আছে, নিহত হয়েছে। এটা তদন্ত সাপেক্ষে জেনে বুঝে কথা বলাটা আমার কাছে মনে হয় ঠিক হবে, এই কারণে যে আমি যে দলটি ক্ষমতা আছে আমি সেই দলেরই একজন সদস্য বা কর্মী। তাৎক্ষণিকভাবে না বুঝে আমার মনে হয় আমার পক্ষে বলা সত্য। মানে ফলে সেই দলের বিরুদ্ধে যদি কিছু যায় বা সেই সরকারের বিরুদ্ধে যায় সেটিকে আসলে আমলে নেওয়াটাও কি আপনাদের পক্ষে কঠিন? বিরুদ্ধে মানে খুন হলে তো খুন হয়েছে, সেটা তো আপনাকে বললাম। তো এটা তো দলের বিপক্ষেই যায়, তাহলে আমি নিব না কেন? আচ্ছা। আপনার কাছে কি মনে হয় আসলে ১৮০ দিনের একটা সবাই বেশ একটা ইভ্যালুয়েশন করছে, মূল্যায়ন করছে যে কেমন হলো। আপনার কাছে আসলে আইন শৃঙ্খলার পরিস্থিতি কি মনে হয়? স্বরাষ্ট্রমন্ত্রী যেমন বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। আসলে আপনার কাছে কি মনে হয়? আপনি একজন অনেক রাজনীতিবিদ, উন্নতি। একজন আমি নাগরিক। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একমত যে 18 মাসের যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল তার থেকে অপসংস্কৃতি, হত্যাকাণ্ড, অব্যবস্থাপনা, লুটপাট আর দখলদারি এর থেকে অনেকটাই ডেভেলপ করছে। ওনার একটা ভালো হয়েছে। আর আওয়ামী লীগের তো সীমাহীন একটা ঘটনা 18 মাসের, 18 বছরের ছিল। সব বিবেচনায় এখনো পর্যন্ত এই তিনটে সময় বিএনপি অনেকটাই নিয়ন্ত্রণে আনছে। পুরোটা বলবো না, কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে আসছে, তুলনামূলক ভাবে। তুলনামূলক ভালো। টিআইবির প্রতিবেদনটাকে অবশ্য আপনারা যারা বলছে উদ্বেগজনক সেটাকে আমলে না নিলেও পুলিশ সদর দপ্তরের যে প্রতিবেদন ধরেন সেখানে আ আ অন্তর্বর্তী সরকারের সময়ের শেষ ৬ মাস আর বিএনপি সরকারের ১ম ৬ মাসের একটা তুলনামূলক পর্যালোচনা আছে মানে পরিসংখ্যান আছে। ডাকাতি বা দস্যুতা অন্তর্বর্তীকালীন সরকারের শেষ সময় হয়েছে ১,২৮৮ টি আর বিএনপি সরকারের ১ম ৬ মাসে ১,১৬৯ সংখ্যাটা মানে আপনি একটু খেয়াল করবেন খুব কাছাকাছি। খুন ১,৭৮০ আর আপনাদের সময় ১,৭৮৯। ছিনতাই ৪৬০, ৪০৫। নারী ও শিশু নির্যাতন ১০,০৯০, আপনাদের সময় ১১,১৬৫। অপহরণ ৫৬৩, আপনাদের সময় ৫১২। পুলিশের উপর হামলা ২৭৫, আপনাদের সময় ৩১৭। চুরি ৬,৭৭২, আপনাদের সময় ৬,৩৯৯। খুব কি আসলে মানে উন্নতি হলো? পরিসংখ্যান কি আপনাদের আপনি পরিসংখ্যানে কি তাই যেভাবে মনে হয়? আপনি সবকিছু জোগাড় যন্ত্র করে টিআইবির কাছ থেকে আপনি নিয়ে আসছেন এবং বলার জন্য যেভাবে সাজাইছেন, এইটা পেপারসটা আমার কাছে থাকলে আমি ভালো করে বলতে পারতাম। আমি তো তুলনামূলক ভাবে বেটার বলেছি। হুম। এখন তাহলে 18 বছরের ঘটনাগুলো মানুষ কিভাবে কষায় দিয়ে চুরাই চুরাই কাটছে এবং ছড়াই ছিটাই দিয়েছে, এইগুলো আমাকে যদি আগে বলতেন যে এই প্রশ্ন মুখোমুখি হবে, তাহলে পেপারস গুলো এনে আপনার থেকে আমি ভালো বলতে ভালোই পারতাম বলতেন। আমার নিশ্চয়ই, ধারণা। নিশ্চয়ই। আপনাকে আমি এজন্য একটু পাঠালামও যে আসলে দেখেন পুলিশ সদর দপ্তরের তথ্য। পুলিশ সদর দপ্তর তো আসলে সরকার মানে
আপনাদের সরকার কাজ করছে, এটা টিআইবিও না, বেসরকারি কোনো সংস্থাও না। সরকারি সংখ্যানি যদি বলি, সেখানেই আসলে এই হিসাবটা। এটা কিন্তু আমি যেটা বললাম টিআইবির হিসাব বলি নাই। পত্রিকার হিসাবও বলি নাই। পুলিশ সদর দপ্তরের হিসাবটা বলছিলাম। এটা আমার মনে হয় পুলিশের কাছে বললে ভালো, কারণ তো পুলিশের লোক না। হুম। আমি পুলিশের চাকরিও করি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীও না। আর পুলিশের একজনকে দেখে আমার মনে হয় তাদের নিয়ে এই বিষয়গুলো আলোচনা করলে তারা আমার থেকে ভালো বলতে পারে। আপনার কাছে কি কারণ মনে হচ্ছে আমি তুলনামূলক কিভাবে উন্নতি হয়েছে? সেটা কি আপনার মনে হচ্ছে? তুলনামূলকভাবে উন্নত হয়েছে এটা আমি জানি। এখন যেভাবে আপনি পরিসংখ্যান নিয়ে পুলিশের ভাষ্য হিসেবে উল্লেখ করছেন, সব থেকে ভালো হতো পুলিশের দায়িত্বশীল কোনো পুলিশের কর্মকর্তা অথবা তাদের কোনো ব্যক্তিকে সবচেয়ে ভালো হতো স্বরাষ্ট্রমন্ত্রী অথবা প্রতিমন্ত্রীকে নিয়ে এসে আপনি কথা বলবেন, তারা ভালো বলতে পারে। নিশ্চয়ই স্বরাষ্ট্রমন্ত্রীকে তো পাওয়া কঠিন। আপনাদের এজন্য কাছেই বারবার জিজ্ঞাসা। অগ্রাধিকারের মধ্যে আইন শৃঙ্খলা নিয়ে কথা বললাম। আর আর ২ টি অগ্রাধিকারের মধ্যে ছিল জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং দ্রব্যমূল্য। এ ৩ টি ছিল বিএনপি সরকারের একদম ১ম যে মন্ত্রিসভার বৈঠক, সেখানে ৩ টি অগ্রাধিকার সেট করা হলো। বাকি অবস্থাগুলোও তো আসলে খুব ভালো না। ধরেন জ্বালানি, গ্যাস, বিদ্যুতের কথা তো খুব আলোচনায় হচ্ছে। বিএনপি অবশ্য বলছে যে এটি আসলে তো তাদের ন্যূনতম দায়ও এখানে নাই। দায় হচ্ছে শেখ হাসিনা সরকারের সময়। আম কিন্তু আমি এই প্রশ্নটা আপনাকে করতে চাই যে, শেখ হাসিনা সরকারের সময় কি হয়েছে সেটা তখনও আপনারা দেশের রাজনীতি করে আপনারা দেখেছেন যে এই বিষয়গুলোতে কি সমস্যা। সেটি নিরসনে এই ৬ মাসে আপনারা কি করলেন? বা কি বিকল্প রেডি হলো আ যাতে মানুষের ভোগান্তি কমানো যায়? দায়িত্বে তো আপনারা। মানে বিএনপি সরকার। বিএনপি সবাই ৬ মাসে ধরে একটা সরকার পরিচালনা আসছে। আমার ধারণা প্রত্যেক সরকারের ভালো মন্দটা ১-১.৫ বছর যাওয়া উচিত। তাহলে পরে ফিল্টার বিশ্লেষণ সে পারলো অথবা পারে না এই কথাগুলো বা সমালোচনা গুলো তখন করাটা স্নেহ হবে বলে আমার ধারণা। তবে মানে যতদিন থাকুক না কেন সাধারণ মানুষ যখন ক্ষতিগ্রস্ত হবে, কষ্টে থাকবে, বিপদে থাকবে অথবা কোনো আতঙ্কের মধ্যে থাকবে, তখন 7 দিনের সরকার না 7 মাসের সরকার, এগুলো খুব বড় হিসেবে দেখা যায়। সেই বিবেচনা থেকে মানে আরো ভালো করা উচিত ছিল, এতটুকু বলা যায়। যতটুকু হয়েছে তার থেকে আরো ভালো করা উচিত ছিল। সেই প্রস্তুতিটা সরকারের আগে নেওয়া উচিত ছিল, এই কারণে যে আওয়ামী লীগের পতনের পর এমন কোন শক্তি ছিল না যে বিএনপি ছাড়া তারা সরকার গঠন করবে। মানে কম বেশি ওটা জানাই গেছিল যে বিএনপি জিতবে এবং বিএনপি সরকার গঠন করবে। সেই হোমওয়ার্কটা সম্ভবত বিএনপির একটু কম করা হয়েছে এবং সেই প্রস্তুতিটা একটু কম নেওয়া হয়েছে, এতটুকু বলা যায়। কিন্তু বিএনপি করেই নাই বা কোনো উদ্যোগে নেয় নাই, এটা আমার কাছে ঠিক মনে হয়। মানে আপনি কি বলতে পারবেন কি উদ্যোগ আসলে নিল? আমি খুব খুঁজে উদ্যোগ দেখতে পাচ্ছি না যে গ্যাস বিদ্যুতের সংকট কমাতে মানুষকে কোনো বিকল্প মানে যেহেতু সংকটে মানুষ পড়েই গেছে তাহলে মানুষের হাতে বিকল্প কি? এখানে খুব বেশি উদ্যোগ কিছু দেখতে পাচ্ছি না। বরং শুনতে পাচ্ছি আমাদের মন্ত্রীরা বলছেন যে রাতারাতি সমাধান সম্ভব না। কিন্তু রাতারাতি তো মানুষকে কিছু না একটা সমাধান মানে গ্যাস বিদ্যুতের প্রাচুর্যতা না হলেও একটা বিকল্প তো থাকবে। তার জন্য তো কিছু দেখতে পাচ্ছি না। আসলে আছে কি যেটা আমরা দেখতে পাচ্ছি না? একেবারে আপনার কোনো আহ, জ্বালানি খাতে বিএনপি কিছুই করতে পারছে না এটা বলা ঠিক হবে না আমার বিবেচনা। বাংলাদেশে এমনিতেই এখন প্রাকৃতিক ভাবে গরমের সময় আপনার যদি 10 মিনিটও বিদ্যুৎ না থাকে যে কোনো মানুষই কষ্ট পাবে, শিশু, অসুস্থ বা বৃদ্ধ মানুষটা তো আরো বেশি কষ্ট পাবে। সেই বিবেচনা থেকে 10 ঘন্টা, 10 মিনিট, 1 ঘন্টা যতটুকু সময় না থাকে কষ্ট পাবে। কিন্তু একটা সরকার আসছে, জ্বালানি খাত খাস করে তাৎক্ষণিকভাবে পরিবর্তন করা যায় না। আর এটা কোনোটাই আমাদের দেশে উৎস থেকে আসে না, হয় অর্থ দিয়ে, আমদানি নির্ভর। জ্বালানি খাত কিন্তু বিশেষত গ্যাসটাকেও আপনার আমদানি নির্ভর করা হয়েছে পূর্বে 18 বছরে। সেই তার থেকে বেরিয়ে আসতে হলে পরে আপনার একটু সময় লাগবে, 1-1.5 বছর সময়। বিশেষজ্ঞ পর্যায়ের মানুষ আমি তাদের সঙ্গে আলাপ করে দেখেছি, কমপক্ষে 1-1.5 বছর তো লাগবে। সেই ক্ষেত্রে আহ, অর্থমন্ত্রী বলে 2 বছরের কথা বলেছে। হুম। কিছু কিছু জিনিস থাকে পূর্ব অভিজ্ঞতা, প্রস্তুতি, দক্ষতা এবং ফান্ড,
সব মিলিয়েই আপনি পরিস্থিতি অতিক্রম করবেন। কিন্তু সেটা যদি না থাকে আর কোনো না কোনো ঘাটতি থাকে, তাহলে সেটা তো আপনাকে ফেস করতেই হবে। না সেখানে একটা ঘাটতির বিষয় আছে বলে আপনি বলছেন। আম আ ধরেন মানুষের মনে কি এরকম? আপনি অবশ্য এটাও বলছিলেন যে ৭ দিন হোক আর ৭ মাসের সরকার হোক, মানুষ যখন কষ্ট পায় তখন সেটি আসলে তাদের মনে আসে। মানুষের মনে আসলে কি মনে হচ্ছে? ধরেন তারা তো দেখছে যে ঠিক এইরকম কষ্ট আওয়ামী লীগ সরকারের সময় ছিল না বিদ্যুৎ জ্বালানির। ঠিক এইরকম কষ্ট অন্তর্বর্তী সরকারের সময়ও ছিল না, যারা আসলে উত্তরাধিকার হলো। এইরকম কষ্ট শুরু থেকে বিএনপি সরকারেও ছিল না। এখন এসে যে এরকম কষ্ট মানুষের হচ্ছে যে মাঝে, মাঝে বিদ্যুৎ আসে। কারখানাগুলো অনেক কিছু বন্ধ হয়ে যাচ্ছে, কর্মীদের ছাঁটাই হচ্ছে, পরিস্থিতিটা এরকম অবস্থা। ফলে আ আসলে পূর্ববর্তী সরকার মানে আওয়ামী লীগ সরকারের আ আ আসলে এটি ভুল নীতি বা দুর্নীতির কারণে সেটি কি মানুষ খুব একটা আমলে নিচ্ছে? আমলে না নেওয়ার কোনো কারণ নাই। পূর্বের সরকারের যদি অব্যবস্থাপনা থাকে, পরবর্তী সরকারের সেটা তার কাঁধে আসলেও যদি সেই ধরনের পরিস্থিতি আসে থাকে, নাহলে এই সরকার 1 ঘন্টা তো ক্ষমতায় থাকতে পারবে না। মানুষের সমর্থন না থাকলে যেমন ক্ষমতায় থাকা যায় না, এটা তো বিরিয়াল লোক সবাই জানে। তো এই কষ্ট তারা কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, দেশের জনগণ বুঝবে না আমার কাছে মনে হয়, বুঝে বলে এখনো পর্যন্ত আছে। তবে এই সময়ের মধ্যে একটা স্বল্প সময় বলে না যেভাবে বলে, এটাকে অতিক্রম করার যেমন ম্যাজিক নাই, আবার পরিকল্পনাও থাকবে না, এটা তো ঠিক না। তাহলে এই যে বিষয়টি জনগণের সামনে যদি বলেন। সরকার হুম, বিস্তারিত তুলে ধরতে সক্ষম হয়, তাহলে হয়তো জনগণও বুঝবে এবং সরকারও কিছু সময় পাবে, এর মধ্যে দিয়ে একটা মীমাংসা নিশ্চয় আসবে। জি। এই যে ব্যবস্থা নিতে বা পরিকল্পনা করতে কিছু একটা ঘাটতি আছে বলে আপনি বলছেন। কিন্তু ধরেন মন্ত্রিসভায় তো রদবদল দেখলাম যেখানে আসলে ঘাটতির জায়গা দেখা যাচ্ছে বা যেখানে মানে সন্তুষ্টি অর্জন করা যাচ্ছে না সেইসব জায়গায় তো কোনো পরিবর্তন হলো না। এই পরিবর্তনটাও আপনি আসলে কিভাবে দেখেন? আপনার কাছে সেটাও একটু জানতে চাই। আপনার সরকার, আপনার দলীয় সরকারের মধ্যে যে পরিবর্তনটা হলো। আমার মনে হয় একটু ধৈর্য ধরলে দেশের মানুষ, আহ, বিশেষ করে জ্বালানি খাতে, অন্যান্য খাতে তো অতটা অব্যবস্থাপনা, অতটা কষ্ট, অতটা ব্যর্থতা নাই। জ্বালানি খাতে যে অবস্থাটা দাঁড়াইছে সেটা কিছুদিনের মধ্যেই মীমাংসা হবে বলে সরকারের পক্ষ থেকে প্রত্যাশা করা হয়েছে। ২ বছর। আর এটা গ্রাজুয়ালি একটা একটা স্টেপ বাই স্টেপ এটা কাটিয়ে উঠতে পারবে, এটা আমার কাছে মনে হচ্ছে। জি। শুধুমাত্র জ্বালানি সংকট মানে জ্বালানি খাত তো না ধরেন আর আইন শৃঙ্খলা পরিস্থিতির কথাও যেটি বললাম বা দ্রব্যমূল্য সেটিও আসলে একটার সাথে রিলেটেডই বটে। তবে দ্রব্যমূল্যের অবস্থাও খুব ভালো না। বাজার মূল্য। দ্রব্যমূল্য ভালো না এটা বলা যাবে না, যে একটি জিনিস যেটা বাড়ছিল অনেক কমছে। হুম, আইন শৃঙ্খলা বলতে একটু আগে শুরুতেই আমরা আলোচনা করলাম, হুম। আইন শৃঙ্খলার ক্ষেত্রে কিছু বক্তব্য আছে আর জ্বালানি খাতে বক্তব্য আছে। আমার মনে হয় তুলনামূলকভাবে বাজার ব্যবস্থা ঠিক আছে, আর আইন শৃঙ্খলা ধীরে ধীরে উন্নতি হচ্ছে। জ্বালানি খাতটা যদি সামলে উঠতে পারে সরকার, তাহলে আমার মনে হয় বিতর্ক এড়িয়ে যেতে পারে। মানে থ্যাংক ইউ। জ্বালানি খাতটা ঠিক করতে পারলে। একটু এটা বলবেন যে তাহলে কিসের ভিত্তিতে এই রদবদলটা হলো? মানে কি কারণে বা কি প্রয়োজনে এই রদবদল হলো মন্ত্রিসভায়? মন্ত্রিসভায় খুব বেশি রদবদল হয়েছে এটা আমার মানে কিছু মনে নতুন হয় না। সংযোজন হয়েছে ৫ জন এবং তথ্যমন্ত্রীর জায়গাটা পরিবর্তন হয়েছে। হ্যাঁ, নতুন কিছু আছে, এটা আমরা আপাতত প্রধানমন্ত্রীর কাছে ছেড়ে দিই। উনি এটা প্রয়োজন বোধ করেছেন, প্রধানমন্ত্রী হিসাবে তিনি এটা রদবদল বা পদায়ন করেছেন, এইভাবে আমরা দেখি। বরঞ্চ সামনে এর প্রতিক্রিয়াটা কতটা ভালো হয় বা কতটা মানুষের উপকারে আসে, তারপরে আমরা কথা বলতে পারি। না কিন্তু কেন এই উদ্যোগটা সেই প্রশ্নটাও তো আমরা করতে পারি যে এই মুহূর্তে এই উদ্যোগটা কেন হলো? ধরেন আরো কিছু বিষয় যেইসব মন্ত্রণালয় নিয়ে এত কথা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি একমাত্র সর্বেসর্বা। তার মানে মন্ত্রণালয়ের কোনো প্রতিমন্ত্রীও নাই। অন্যদিকে আ কিছু, কিছু মন্ত্রণালয়ে ৩ জন আ মানে ৩ টা মন্ত্রণালয়ে ১ টা মন্ত্রী। আবার কোথাও, কোথাও ১ টা মন্ত্রণালয়ে ৩ টা মন্ত্রী। মানে এই একটা প্রয়োজনীয়ভাবে কি কাজটা করা হলো কিনা? মানে শুধুমাত্র প্রধানমন্ত্রীর উপর ছেড়ে দিব? কেন হলো এটা আমরা বুঝতে চাইব না? প্রধানমন্ত্রী একজন, কোন উপপ্রধানমন্ত্রী নাই, বিশাল স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রিসভা আছে। একজন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে বিতর্ক করলে করা যায়,
তবে ওখানে প্রয়োজন পড়ে নাই, উনি এটা সামাল দিতে পারছেন বলে তার প্রতি বা উপমন্ত্রী আসে না, এভাবেও আমরা দেখতে পারি। জি। আ একদম শেষ প্রশ্নটা একটু এভাবে করি যে ভারত সফর, প্রধানমন্ত্রীর ভারত সফর সেটা নিয়েও একটা বিতর্ক হচ্ছে। এখনো পর্যন্ত খোলাসা হচ্ছে না তিনি আসলে যাবেন কিনা। ডেটও নির্ধারিত হচ্ছিল, শোনা যাচ্ছিল। ২ দেশের পক্ষ থেকে আলোচনা হচ্ছিল। পরে দেখা যাচ্ছে যে সেই সময় হচ্ছে না। মানে বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে মানে সহায়ক পরিস্থিতি তৈরির কথা যেখানে শেখ হাসিনাকে এবং তারা যারা পলাতক অবস্থায় আছেন তাদেরকে ফিরিয়ে দেয়ার কথা। আ আসলেই কি বাংলাদেশ চায়? মানে বাংলাদেশ সরকার চাইছে যে শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়া হোক। আসলেই কি এটা চায় বাংলাদেশ সরকার? ৫৫ বছরের পরে কোনো দেশ এবং সেই দেশের সরকার অপরাধীদেরকে ফেরতের বিনিময়ে পরিস্থিতি স্বাভাবিক হবে, এটাই বলেছে। অপরাধীর স্বর্গরাজ্যে কোনো গণতান্ত্রিক নির্বাচিত সরকার যদি যেতে না চায়, এটা তো তাকে ধন্যবাদ দেওয়া উচিত। বরঞ্চ ভারত অপরাধীদের জায়গা দিয়ে এটা প্রমাণ করেছে যে ভারত গণতন্ত্রের কথা, স্বাধীনতার কথা যেভাবে বলে, তাতে সেখান থেকে বিচ্যুতি ঘটেছে। আর বাংলাদেশের সবসময় নমনম দাসত্ব মনোবৃত্তি যেটা ছিল, তার থেকে বর্তমান সরকার বেরিয়ে আসতে পেরেছে, এই জন্য তাকে ধন্যবাদ দেওয়া যায়। এটা আমার কাছে মনে হয়েছে। সমমর্যাদার ভিত্তি থেকে পারস্পরিক সম্মানের যেখানে জায়গা থাকে, সেখানে দ্বিপাক্ষিক সবকিছুতেই বন্ধুত্ব তৈরি হতে পারে। কিন্তু পারস্পরিক মর্যাদার বাইরে গিয়ে এতদিন আমরা চলেছি, এখন সেটা চলতে চাচ্ছে না। সেই জন্য আমার কাছে মনে হয়েছে অপরপক্ষ চাইলেই হবে এমন তো নাও হতে পারে। হুম। দেখতে হবে বাংলাদেশ তার জন্য তৈরি আছে কিনা। তো ধরেন এখন আমাদের যে তো আরো পরিস্থিতি, অনেকগুলো স্বার্থের ব্যাপার আছে না? ধরেন গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এই ডিসেম্বরে। আ আরো হ্যাঁ, এগুলো অভিন্ন নদী আসবে। এখন এত চিন্তা করার তো কোনো কারণ নেই। অভিন্ন নদী আছে, তিস্তা আছে, গঙ্গা আছে, সেগুলো আসবে। সেই জন্য একেবারে একটা খনির সঙ্গে গিয়ে আমাদের বসতে হবে, এটা ভাবার তো কারণ না। ওটাও হবে। বাংলাদেশের ভাবার কোন কারণ, জিয়া রহমান সাহেবের সময় প্রথম আপনার পদ্মা চুক্তি, পানি চুক্তি কিন্তু সেই জিয়া রহমানের সময় ছিল, নট শেখ মুজিব বা আহ, পরবর্তী কোন সরকারের সময়। সেই জিয়া রহমানের সময় প্রথম ৪৫,০০০ কিউসেক পানির মানে উল্লেখপূর্বক এই চুক্তিটা হয়েছে। তো তারই প্রতিষ্ঠিত দল এখন ক্ষমতায়, নিশ্চয়ই চুক্তি হবে, এবং না হওয়ার তো কোনো কারণ নেই। এত ধৈর্য হারালে চলবে? কিন্তু ধরেন যেটি বলা হচ্ছে যে শেখ হাসিনাকে সহ পলাতক যারা আছে তাদেরকে ফেরত দেওয়ার বিষয়টা বলা হচ্ছে। এখন তারাই তো বলছে তারা ডিসেম্বরে চলে আসবে। এই বিষয়টিকেই একদম মানে একটা আ মানে ইস্যু করার কোনো খুব কারণ আছে। কারণ কারণ যেটা বাংলাদেশ সরকার চাইছে সেটা এখন তারাও বলছে তারা ডিসেম্বরে আসবে। আপনি প্রধানমন্ত্রী হলে হয়তো ইস্যু করতেন। আপনি তো প্রধানমন্ত্রী না, আমিও প্রধানমন্ত্রী না। হুম, যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যারা তারেক রহমান, তিনি এটা মনে করেছেন এটা এই মুহূর্তে জরুরি প্রসঙ্গ। বাংলাদেশের স্বর্গরাজ্য, লুটপাটের স্বর্গরাজ্য বানাইছিল। বাংলাদেশের গণহত্যাকারী যে দেশে ঠাঁই পেয়েছে, সেই দেশে যাব কি যাব না, এবং আমাদের আগে পরিষ্কার হতে হবে এই খুনিকে আমরা ফেরত পাবো কি পাবো না, এটা পরিষ্কার হতে হবে। সেই কারণে আমার কাছে মনে হয় বর্তমান সরকার যে পদক্ষেপ নিয়েছেন, যে মানে আশা পোষণ করেছেন, এটা ঠিক আছে। এখনো পর্যন্ত ঠিক আছে, ভবিষ্যতে আমরা দেখি না কি হয়। ভবিষ্যতে তো তারাই বলছেন তারা ডিসেম্বরে চলে আসবেন। যদি আসে তখন আসলে সরকার ঠিক কি করবে? ওটা ডিসেম্বরে আবার আপনার সঙ্গে যদি আল্লাহ আমার বাঁচায় রাখেন, সুস্থ রাখে, আর আপনি ঠিক থাকেন, তখন আবার কথা হবে। জি, জনাব শামসুজ্জামান দুদু ধন্যবাদ আপনাকে। আ এ এতটুকু কথা হলো ডিসেম্বরের আগেও নিশ্চয়ই আবার কথা হবে। ধন্যবাদ যুক্ত হবার জন্য। ধন্যবাদ দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য।